তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। দর্শক সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 52 টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন সামাজিক যোগাযোগ। স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণে আমি স্মরণ করছি আমাদের স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সেই জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এইচ.এম. কামরুজ্জামানকে। স্মরণ করছি 30 লাখ শহীদ এবং 2 লাখ মা বোনকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বিশ্বের বুকে একটি স্বতন্ত্র পরিচয়, একটি মানচিত্র, একটি স্বাধীন পতাকা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রাগিব রহমান। স্বাধীনতার পর পেরিয়ে গেছে 50টি বছর। এই 50টি বছরে কি ছিল আমাদের প্রত্যাশা, কতটুকু অর্জিত হয়েছে, তার প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে সামঞ্জস্য রয়েছে কতটুকু, এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। স্বাগত আপনাকে। আমাদের সাথে অতিথি হিসেবে আরো যুক্ত আছেন মাহমুদ মেনন খান, গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিক্ষক। বর্তমানে তিনি অপরাজেয় বাংলা নামক অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বাগত আপনাকে। আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই অতিথি হিসেবে আরো যুক্ত হবেন মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, সদস্য শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। আমি প্রথমেই চলে যাব অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরীর কাছে। যে বিষয়টি নিয়ে আমাদের আজকে আলোচনা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আজ, তো আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে সামঞ্জস্যটা কতটুকু এবং কোন পথে চলছে বাংলাদেশ? মুক্তিযুদ্ধের চেতনা কি আদৌ বাস্তবায়িত হচ্ছে নাকি হচ্ছে না, কিভাবে মূল্যায়ন করবেন আপনি? হাসান তারিক চৌধুরী। ধন্যবাদ রাগিব, এবং 52 টিভির সমস্ত দর্শক এবং কলাকুশলীকে ধন্যবাদ। এবং আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের সমস্ত নাগরিককে এবং দেশের বাইরে যারা বাংলাদেশের বন্ধু আছেন, যে সমস্ত বন্ধু রাষ্ট্র রয়েছেন, বিশেষ করে তৎকালীন সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন এবং আমাদের প্রতিবেশী দেশ ভারত সহ যে সমস্ত রাষ্ট্রের মানুষরা, জনগণরা আমাদের এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে নৈতিকভাবে এবং নানাভাবে সমর্থন দিয়েছেন, তাদের প্রতি স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং একই সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সমস্ত শহীদ, যারা যৌন সহিংসতার শিকার হয়েছিল পাক হানাদার বাহিনীর, সে সমস্ত মা বোনদেরকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি। দেখুন, আপনি যে প্রশ্নটি করেছেন যে এই 50 বছরে মুক্তিযুদ্ধের চেতনা কতটুকু বাস্তবায়ন ঘটেছে এবং আমাদের প্রাপ্তির প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গা কতটুকু, যদি আমি খুব খোলামেলা বলি, এই প্রশ্নের উত্তর খুব এক লাইনে দেয়া খুব কঠিন। এর উত্তর হা এবং না দুটি রয়েছে। আপনি যদি বলেন যে আমাদের প্রত্যাশার জায়গা কি, হ্যাঁ, আমাদের প্রত্যাশা ছিল একটি স্বাধীন বাংলাদেশ, একটা আলাদা মানচিত্র, একটা আলাদা পতাকা, একটা আলাদা সরকার এবং আলাদা একটা জাতীয় পরিচয়। সেটি আমরা বিশ্বের বুকে অত্যন্ত গর্বের সাথেই পেয়েছি। কিন্তু শুধুমাত্র কি একটি আলাদা মানচিত্র বা শুধুমাত্র একটি আলাদা পতাকার জন্যই কি আমাদের মুক্তিযুদ্ধ ছিল? নিশ্চয়ই না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ সময়কালীন যে প্রবাসী বিপ্লবী সরকার, যে বিপ্লবী সরকারের উপদেষ্টা ছিলেন কমরেড মনি সিং সহ, মাওলানা ভাসানী সহ আরো অনেক তৎকালীন সে সময়কার জাতীয় নেতৃবৃন্দ, সেই বিপ্লবী সরকার স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা কি তার একটা রূপরেখা জাতির সামনে সেদিন তুলে ধরেছিলেন, যেটি স্বাধীনতার পরে 1972 সালের সংবিধানের 4 মূলনীতির মধ্য দিয়ে আইনসঙ্গতভাবে, সাংবিধানিকভাবে আমাদের রাষ্ট্রে বিধিবদ্ধ এবং প্রতিষ্ঠিত হয়েছিল। এবং আমাদের সেই সংবিধানের যে 4টি মূল নীতি, সেই মূল নীতি কিন্তু মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সন্নিবেশিত করেছে। অর্থাৎ আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে যে মুক্তিযুদ্ধের চেতনা এটি কোনো বায়বীয় বিষয় নয়, এটি বিধিবদ্ধ
এটি সুলিখিত এবং সুস্পষ্ট। সেটি কি? আপনি এবং আমরা সকলেই জানি যে আমাদের ৭২-এর সংবিধানের ৪ মূলনীতি ছিল: বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। এখন দেখেন, আমরা যদি একে একে বিশ্লেষণ করি, এটি অনেক লম্বা আলোচনা হবে। আমি অতি সংক্ষেপে, যেহেতু অনুষ্ঠানের সময় খুব সংক্ষিপ্ত, আমি অতি সংক্ষেপে বলার চেষ্টা করব। মুক্তিযুদ্ধের মূলনীতির এই যে 4টি স্তম্ভ, যেটি আমাদের ৭২-এর সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন, সে সময়কার মহান জাতীয় সংসদ যেটিকে এক বাক্যে অনুমোদন করেছিল, মহান মুক্তিযুদ্ধের যারা বীর সন্তান, আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা যাকে পরম গর্বের সাথে লালন করেছিল, সেই 4টি মূলনীতির মধ্যে প্রথম যে জায়গাটি আপনি দেখেন, বাঙালি জাতীয়তাবাদ, সেটিকে আজকে নানাভাবে আক্রমণ করা হচ্ছে। বিদেশি সংস্কৃতির আগ্রাসন এবং বিশেষ করে পাকিস্তানি যে পরাজিত ভাবাদর্শ, যারা বাংলাদেশটাকে একটা জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়, যারা বাংলাদেশটাকে একটা তালেবানি রাষ্ট্রে পরিণত করতে চায়, তারা কিন্তু আমাদের জাতীয়তাবাদী চেতনার উপরে আঘাত হানছে। অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদী যে চেতনা, তার বিপরীতে বাংলাদেশি জাতীয়তাবাদ নামে একটি উদ্ভট তত্ত্ব কিন্তু হাজির করা হয়েছে। এখনো কিন্তু বাংলাদেশি না বাঙালি এই প্রশ্নের ফয়সালা সাধারণ মানুষের মধ্যে সুরাহা হয়নি এবং এটি কিন্তু একটা ঐক্যের জায়গায় পৌঁছতে পারেনি। এরপরে আসুন আমাদের ধর্মনিরপেক্ষতার প্রশ্ন। অনেক আশা ছিল যে সামরিক শাসকরা বাংলাদেশের সংবিধান কাটাছেঁড়া করে যে রাষ্ট্র ধর্ম নামে একটা উদ্ভট তত্ত্ব আমাদের সংবিধানে ঢুকিয়ে দিয়েছে, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ ক্ষমতায় এসে এর পরিবর্তন ঘটাবে। তারা কিন্তু ঘটায়নি। তারা বহাল তবিয়তে রাষ্ট্রধর্ম এবং সামরিক সরকারের সবকিছু তারা বহাল রেখেছে এই রাষ্ট্রধর্ম প্রসঙ্গে। ফলে ধর্মনিরপেক্ষতা আজ নির্বাসিত। এরপরে আসেন গণতন্ত্র। নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষ আস্থা হারিয়েছে, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং রাতের অন্ধকারে ভোট হয়, এটি মানুষের একটা বিশ্বাসে পরিণত হয়েছে। অর্থাৎ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এখন প্রশ্নবিদ্ধ। এরপরে আসেন সমাজতন্ত্র। অর্থাৎ ধনী গরিবের ব্যবধান ঘুচবে, একটা ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা কি দেখি? আমাদের ঢাকা শহরের বস্তিগুলোর দিকে তাকান, সেখানকার মানুষের চেহারার দিকে তাকান, ঢাকা মেডিকেল কলেজের 32 নম্বর ওয়ার্ডে যান, আর অপরদিকে ইউনাইটেড হাসপাতাল বা অ্যাপোলো এভার কেয়ার হাসপাতালে যান, দুটার ভিডিও আপনি টেলিভিশনে দেখান, তাহলে সমাজতন্ত্রের চেহারা এই বৈষম্যের ভিতর থেকে স্পষ্ট হয়ে উঠবে। সীমাহীন দুর্নীতি, যেটি প্রসঙ্গে বঙ্গবন্ধু তখনই বলেছিলেন, দেশ স্বাধীন করে ভেবেছিলাম পাবো সোনার খনি, পেলাম চোরের খনি। বঙ্গবন্ধু এই চোরের খনি শেষ করতে পারেন নাই। তিনি অত্যন্ত আক্ষেপ নিয়ে এই কথাগুলো বলেছিলেন। বঙ্গবন্ধুর সেই সময়কার ভাষণের ভিডিও ক্লিপগুলো যদি দেখেন, তার সেই আক্ষেপ কিন্তু আমরা বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে পাই। ফলে বঙ্গবন্ধুকে যারা হত্যা করলো, খুনি মুস্তাকের মন্ত্রিসভায় যারা শপথ নিল, তারা কি রাজনীতি থেকে বিদায় হয়েছে? হয় নাই। তারাই আজকে কিন্তু লেবাস পাল্টে এখন নানাভাবে বিভিন্ন রকম জয়গান গাচ্ছে। তাহলে এই যখন অবস্থা, এই অবস্থায় আমরা কি বলতে পারি যে সীমাহীন দুর্নীতির একটি দেশে, আমরা কি বলতে পারি যে দেশে পিকে হালদার জন্ম নেয়, 1000 কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে যায়, আমরা কি বলতে পারি এই দেশ থেকে বাংলাদেশ ব্যাংক থেকে 100 কোটি টাকা ফিলিপাইনের জুয়ালে পাচার হয়ে যায়, আমরা কি বলতে পারি যে যেই দেশের 100 কোটি টাকার সম্পদ লুণ্ঠন করে কানাডায় বা মালয়েশিয়ায় বেগমপাড়া গড়ে ওঠে, সেই স্বপ্ন কি আমার 50 বছরের যে লালিত স্বপ্নকে রিপ্লেস করে? যেরকম একটি বাংলাদেশ আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে চেয়েছিলাম, যেরকম একটি বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বসে দেখেছিলেন, তার কারাগারের রোজ নাম চাই লিখেছিলেন, এই বাংলাদেশই কি আমরা চেয়েছিলাম? নিশ্চয়ই না। আমরা চেয়েছিলাম এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, ন্যায় ভিত্তিক, সমতা ভিত্তিক এবং একটি অসাম্প্রদায়িক, জাতি ধর্ম নির্বিশেষে
পাহাড়ি বাঙালি নির্বিশেষে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে সকলের জন্য এক আপন বাংলাদেশ, সেই জায়গাটি আজকে প্রশ্নবিদ্ধ। আমরা যখন দেখি যে মুসলমান, সংখ্যালঘিষ্ঠ মুসলমানের রক্তে রঞ্জিত হাত নিয়ে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আসার ঘোষণা দেয়, যেই আরএসএস, যে বিজেপি, যাদের দর্শন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা যখন আজকে মুক্তিযুদ্ধের অনুষ্ঠানে অতিথি হয়, আমরা কি বলতে পারি যে শহীদের আত্মা শান্তি পাবে? আমরা কি বলতে পারি অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা শান্তি পাবে? আমরা কিন্তু এটা বলতে পারি না। ফলে এরকম একটি প্রশ্ন নিয়েই কিন্তু আমরা এই কোভিড মহামারীর মধ্যে, হাজার মানুষের মৃত্যুর মধ্যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। ফলে আজকে আমার কবির ভাষায় বলতে ইচ্ছে করছে, যখন বঙ্গবন্ধুর ছবি টানিয়ে স্বাধীনতার কথা বলি, তখন আমাকে বলতে হচ্ছে যে তুমি কি কেবলই ছবি, শুধু পটে আঁকা? স্বাধীনতা কি শুধুই একটি বায়বীয় স্লোগান? মুক্তিযুদ্ধ কি শুধুই একটি বায়বীয় স্লোগান? বঙ্গবন্ধুর ছবি, এটি শুধুই কি ছবি? এর মধ্যে কি কোনো চেতনা নাই? আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, রাজাকার আলবদরের বিরুদ্ধে সংগ্রাম করি, আমরা যারা সমাজতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা এই কথাগুলো সুস্পষ্টভাবে জাতির সামনে বলতে চাই। এবং যখনই বলতে চাই, তখনই আমাদের অনেক সহকর্মী রাজনৈতিক বন্ধু একটু বিব্রত হন, সংকুচিত হন এবং কখনো কখনো হামলাও চালান। যে হামলা আজকেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আমার সংগঠন ছাত্র ইউনিয়ন, যে সংগঠন আমি করে এসেছি, তার কর্মীদের উপরে বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলার জন্যই হামলা হচ্ছে। তো মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীতে কি আমি কথা বলার অধিকারও পাবো না? সমালোচনা করার অধিকারও পাবো না? এই কি গণতন্ত্র? সুতরাং এই প্রশ্ন রেখেই আজকে সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করছি, আমরা শহীদকে স্মরণ করছি। আপাতত এইটুকুই আমার কথা। আপনাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব হাসান তারিক চৌধুরী। আমি আবার আপনার কাছে ফিরে আসব। আমাদের সাথে যুক্ত আছেন মাহমুদ মেনন খান। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি অনেক বছর গণমাধ্যম জগতের সাথে, সাংবাদিকতার সাথে জড়িত আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং সেখানেও খণ্ডকালীন শিক্ষক হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন। তো গণমাধ্যম কর্মীর দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই স্বাধীনতার প্রত্যাশা এবং প্রাপ্তির বিষয়টি? যেমনটি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী বলে গেলেন যে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে সামঞ্জস্য ঘটেনি, আমরা প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি পাইনি। আপনি কিভাবে বিষয়টিকে মূল্যায়ন করবেন? ধন্যবাদ রাকিব রহমান এবং ধন্যবাদ হাসান তারিক ভাইকে এবং জাতির আজকে আসলে এই এমন একটা দিন যেদিন স্বাধীনতার সুবর্ণ। সেই দিনে আমি একটু আসলে ভালো ভালো কথাই বলতে চাই। তারিক ভাই একটু অনেক বেশি কথা বলেছেন, যেগুলো ডেফিনেটলি অনেক কিছুই আমাদের দেশের সঙ্গে মিলতে যায়, কিন্তু স্বাধীনতার যখন সুবর্ণ শব্দটি আমরা উচ্চারণ করি, তার মধ্যে কিন্তু একটা দারুণ বিষয় আমাদের মধ্যে অনুরণন তৈরি। সুতরাং আমরা একটু ভালো দিকগুলো অবশ্যই দেখতে চাই এবং একজন সাংবাদিক হিসেবে আমরা, গণমাধ্যম কর্মী হিসেবে আমরা সবকিছু দেখি, সবকিছুতেই চোখ আমাদের থাকে এবং সেগুলোর হয়তো সমালোচনার দিক যেমন আছে, তেমনি ভালো লাগার দিকও অনেক কিছু আছে, সেগুলোকে আমাদের বলতেই হবে এবং বলা উচিত। সেই জায়গা থেকে এবং পার্টিকুলারলি আজকে সুবর্ণ জয়ন্তীর আলোচনায় আমি একটা স্বাধীন বাংলাদেশের 50 বছর পূর্তি হয়েছে এবং আমি যদি আমার নিজের বয়স ধরি এবং হাসান তারিক ভাই এখানে আছেন, তাকেও যদি আমরা চিন্তা করি, ওই একই সময়ে আমাদের হয়তো জন্ম একটু আগে পিছু করে, সেখানে আমরা যেটা করেছি, আমরা আসলে বাংলাদেশের সমান বয়সী। বাংলাদেশটা যেরকম আমাদের সাথে যেরকম বেড়েছে, আমরাও সেইভাবে বড় হয়েছি। সেই জায়গা থেকেও কিছু কথা বলতে চাই আজকে, যেহেতু সুযোগ হয়েছে। আমি প্রধানত তারিক ভাই দীর্ঘ আলোচনার মধ্যে যেরকম ছিল অনেক কিছুই, আবার পদ্মা সেতুটা কিন্তু ছিল না, এটুকু একটু দেখতে হবে যে আমাদের অর্জনগুলোও কিন্তু আছে। সেই অর্জনগুলো কিন্তু আমাদেরকে অনেকখানি জায়গা তৈরি করে দিয়েছে বিশ্বের কাছে। বাংলাদেশ নামের একটি দেশ, যার একটি পতাকাই আমরা শুধু পেয়েছিলাম, একটু ভূখণ্ডই আমরা শুধু পেয়েছিলাম, সেটি এখন ধীরে ধীরে বিশ্বের বুকে একটা নাম করেছে। সেটুকু আমরা আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে যতটুকু আমাদের চোখে পড়ে তাতে আছে। সেই জায়গাটুকু একটা গুরুত্বপূর্ণ জায়গা। আরেকটা হচ্ছে, হ্যাঁ, একটি সাম্প্রদায়িক যে একটা অসাম্প্রদায়িক চেতনার যে
বিষয় আমাদের এই পুরো আহ, পুরো বাংলাদেশ সৃষ্টির পেছনে একটা বড় ধরনের রিজন ছিল এবং বড় ধরনের পলিসি লেভেলে সেটি ছিল। সেই জায়গাটা আমরা এত বছরেও অর্জন করতে পারিনি, সেটা আমাদের বড় ব্যর্থতা। কিন্তু সমস্ত ব্যর্থতা এবং সফলতার চেয়েও বড় কথা আমার আজকে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে যে ফুলগুলো ফুটবে সেগুলো পূর্ণাঙ্গভাবেই ফুটবে, এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে যে আলোগুলো জ্বলবে, যে বাতিগুলো জ্বলবে, সেগুলোও পূর্ণাঙ্গভাবেই জ্বলুক। একটি দেশ একটি নতুন পথ পাক। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতাও শুনেছেন জাতির উদ্দেশ্যে, সেখানে উনি বলেছেন যে আমরা একটু নতুন করে শপথ নিতে পারি কিনা। অবশ্যই উপলব্ধিগুলো আছে, তা না হলে আবার নতুন করে শপথ নেওয়ার প্রশ্ন আসে না। এবং নতুন করে শপথ আসলেই নিতে হবে। আমাদের দেশকে যদি এগিয়ে নিতে হয়, যদি আমরা মনে করি যে আমাদের ভুল ত্রুটিগুলো থেকে শিক্ষা নিয়ে যদি আমরা সামনে এগোতে চাই, তাহলে আমাদের নতুন করে শপথ নিতে হবে, নতুন করে শিক্ষাও নিতে হবে। সেই জায়গাগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের একটা ভূমিকার কথা যদি আপনি বলেন, যে গত 50 বছরে বাংলাদেশের গণমাধ্যম তার ভূমিকা যেভাবে পালন করেছে, আমি একেবারে স্বাধীনতার সময়টিতে গণমাধ্যমের যে গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, সেই গৌরবোজ্জ্বল ভূমিকার জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জায়গাটাকে আমরা অনেক বেশি গর্বিত বোধ করি এবং অনেক বেশি ওন করি, অনেক বেশি ধারণ করি মনে প্রাণে, যে সংবাদ মাধ্যম তখন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরেছিল। কিন্তু এই ওভার দ্য পিরিয়ড, এই যে 50 বছরে সংবাদ মাধ্যমের কিছুটা ভূমিকা, দক্ষতা, যোগ্যতা, সবকিছু এবং ক্ষমতা সবকিছুই কিছুটা হলেও ম্লান হয়েছে। সেই ম্লানের গ্লানি কিন্তু কম নয়। একজন কর্মী হিসাবে আমিও বোধ করি, ভীষণ রকমেরই বোধ করি। এবং তারপরেও আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যেন স্বাধীনতার এই স্বাধীনতা যেন আমাদের আরো বেশি করে ধরা দেয়, যদি নতুন শপথে সেটি আসে, সেটার জন্য আমরা অনেক বেশি আশা নিয়ে সামনে তাকিয়ে আছি। অসংখ্য ধন্যবাদ মাহমুদ মেনন খানকে তার চমৎকার বিশ্লেষণধর্মী মতামতের জন্য। আমাদের সাথে কিছুটা বিলম্বে যুক্ত হয়েছেন যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। স্বাগত আপনাকে। আপনার কাছে আমি জানতে চাইবো, ইতিমধ্যে দুজন বক্তা তাদের মতামত উপস্থাপন করেছেন। মাহমুদ মেনন খান বলেছেন যে আমাদের অনেক কিছুই প্রাপ্তি আছে এই 50 বছরে। অন্যদিকে আরেকজন যে অতিথি হাসান তারিক চৌধুরী, তিনি বলেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা থেকে অনেকটাই দূরে সরে গেছে এবং সংবিধানের যে মূলনীতি, মূল স্তম্ভ, সেগুলো আসলে বর্তমানে খুব একটা কার্যকর নয়। আপনার দল বাংলাদেশ আওয়ামী লীগ, যে দলটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, সেই দলটি প্রায় 1 যুগ ধরে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে? প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে সামঞ্জস্য কতটুকু? আমি আজকের এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাদের যে 30 লক্ষ 2,69,000 মা বোনের জাতীয় চারনেতা এবং স্বাধীনতা সমস্ত শহীদদেরকে স্মরণ করে আমি শুরু করছি। আমি সর্বপ্রথমে একটা কথা বলতে চাই, 2018 সালে পাকিস্তানে কিন্তু একটা জাতীয় নির্বাচন হয়েছে এবং বিশ্বের একজন সেরা ক্রিকেটার পাকিস্তানের প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করেছেন। দায়িত্বভার গ্রহণ করার পরে তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণে বলেছিলেন তার পাকিস্তানকে তিনি সুইডেন বানাতে চান। একই দিনে পাকিস্তানি সমস্ত বুদ্ধিজীবীরা তাদের টেলিভিশনের টক শোতে কিন্তু বলেছিলেন আপনি পাকিস্তানকে সুইডেন বানানোর দরকার নাই, বাংলাদেশ বানিয়ে দেখিয়ে দেন। তো স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম, তারা কিন্তু গর্বের সাথে আজকে বাংলাদেশের নাম উচ্চারণ করছে। বাংলাদেশের সমস্ত ইন্ডেক্সে যে বাংলাদেশ এগিয়ে গেছে, অন্তত তাদের মুখে তাদের নাম উচ্চারণ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তাদেরকে পরাজিত করেছি, অন্তত পক্ষে তাদের চেয়ে আমরা অনেক অনেক এগিয়ে আছি। আর তারেক ভাই যে বিষয়টা বলেছেন, আসলে স্বাধীনতার যে আমাদের মূল স্তম্ভ, মূল চেতনা, হ্যাঁ, দীর্ঘদিন অনুপস্থিত ছিল 75-এর পরে, বিশেষ করে 21টা বছর নানা ছলে বলে কৌশলে দেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে, এমনকি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম পর্যন্ত নেওয়া যেত না। আমাদের মতো একটা প্রজন্ম বেরিয়ে উঠেছে স্বাধীনতার একটা বায়বী ইতিহাস পড়তে পড়তে। তো আমি অবশ্যই আজকের এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী হচ্ছে বাংলাদেশে এবং রাষ্ট্রীয় বিভিন্ন অতিথিরা আসছেন, তাদের নানা বক্তব্য আমরা শুনছি, তাদের নানা কথা আমরা শুনছি, কিভাবে বাংলাদেশকে মূল্যায়ন করছেন। আমি অন্ততপক্ষে এতটুকু বলতে পারি যে বাংলাদেশকে একদম তলাবিহীন ঝুড়ি বলেছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলি আজকে বাংলাদেশের নাটা শ্রদ্ধার সাথে মানুষ স্মরণ করছে। গত 3-4 দিন যাবৎ বাংলাদেশে যে অনুষ্ঠানগুলো হচ্ছে, বিশেষ করে 10 দিন যাবৎ সুবর্ণ জয়ন্তী এবং
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এসে রাষ্ট্রীয় অতিথিরা যে কথাগুলো বলছেন, সেই কথাগুলার যদি আমি বলতে যাই, এবং আমি সর্বপ্রথম একটা কথা বলি, অমর্ত্য সেন বলেছেন বঙ্গবন্ধু সবসময় বলতেন যে আমি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই, মানে সোনার বাংলা গড়তে চাই, সোনার মানুষ চাই সোনার বাংলা করার জন্য। এই পর্যায়ে দাঁড়িয়ে আমি বলছি, অমর্ত্য সেন বলেছে বাংলাদেশকে যে একটা রাষ্ট্রের যে কাঠামো দাঁড় করানোর ক্ষেত্রে বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষতা পাশাপাশি আবার ব্যক্তি ধর্ম চর্চা সবকিছু একটা সমন্বয় করে যে একটা দেশকে এগিয়ে নেওয়ার যে মন্ত্র, এটা বঙ্গবন্ধুর মতো ক্যারিসমেটিক লিডার পৃথিবীর কোথাও নেই। এটা হলো অমর্ত্য সেনের একটা মন্তব্য। এবং আমিও যদি বলতে চাই, আমরা যারা নতুন প্রজন্মের মানুষ, আমরা ৭১ স্বাধীনতা যুদ্ধ দেখিনি, আমরা আজকে স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে এসে আমরা একদম ৭১-এর পরবর্তী প্রজন্ম, বিশেষ করে আমি এবং মাহমুদ মেনন খান এখানে আছেন, আমরা আমরা আমাদের যে উপলব্ধিটা, বিশেষ করে আমি আমার উপলব্ধি থেকে আমি যেটা বলতে চাই, আমি ডক্টর আনিসুজ্জামান একটা ইন্টারভিউ পড়েছিলাম, মানে বাংলাদেশের কি অবস্থা ছিল, মানুষ স্যান্ডেল ছাড়া হাঁটতো, মানুষ দুবেলা দুমুঠো খেতে পারতো না, সন্ধ্যার পরে ভাতের মানের জন্য, ভাতের মানের জন্য মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষ ক্ষুধা নিবারণের জন্য ভাতের মাঠটা খোঁজার চেষ্টা করতো। কিন্তু আজকের এই পর্যায়ে দাঁড়িয়ে বঙ্গবন্ধু যে বলেছেন ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ, আমি মনে করি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে অন্তত পক্ষে সন্ধ্যার পরে মানের জন্য কি বাসি ভাতের জন্য কোনো ভিক্ষুক আর পাওয়া যাবে না বাংলাদেশে। একদম খুব সাদামাটা যে বিষয়টা, আমি মনে করি বাংলাদেশে সোনার বাংলা গড়ার জন্য যে সোনার মানুষ, আজকে আমি মনে করি স্বাধীনতার 50 বছরের ইতিহাসে বঙ্গবন্ধুর যে দল স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে সেই দল আজকে ক্ষমতায় আছেন টানা 12 বছরে। আর কিছু হোক আর না হোক, বাংলাদেশকে একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তুলেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু সেই সোনার বাংলার স্বপ্ন দেখেছেন, আমি মনে করি আজকে বঙ্গবন্ধুর কন্যার হাত দিয়ে আজকে সেই সোনার বাংলার সফল বাস্তবায়নের পথে আমরা অবস্থান করছি। এবং আরো যদি বলতে চাই, বাংলাদেশের সোনার ছেলেরা যখন ক্রিকেটে পৃথিবীতে ঝড় তুলে, তখন মনে হয় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হলো এই ক্রিকেটাররাই সোনার বাংলা গড়ে তুলবে। পদ্মা সেতু ঠাঁই দাঁড়িয়ে পরে আমরা পদ্মা সেতু উদ্বোধন করতে যাব, তখন মনে হয় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা বাস্তবে রূপ দেখছি। আর আমরা যখন দেখি উত্তরবঙ্গের যে একটা মঙ্গা শব্দ ছিল, বিশেষ করে কার্তিক অগ্রহায়ণ মাসে, এই মঙ্গা শব্দের জন্য আমরা দেখতাম সেখানে কি অভাব, দারিদ্রতা, কষ্ট, বিশেষ করে ক্ষুধার কষ্ট মানুষ সবসময় উপলব্ধি করতো। কিন্তু আজকের এই পর্যায়ে দাঁড়িয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং টানা আওয়ামী লীগ 12 বছর ক্ষমতায় আছেন, অন্ততপক্ষে এই কথাটা বলা যায় আজকে ক্ষুধাকে, বিশেষ করে উত্তরবঙ্গে যে এই মঙ্গা শব্দটাকে আজকে জাদুঘরে পাঠানো হয়েছে। এবং নতুন প্রজন্মের মানুষ হয়তো মঙ্গা শব্দটা খোঁজার জন্য তাদেরকে ডিকশনারি খুঁজে বের করতে হবে, কিংবা তাদেরকে এই বিষয়টা নিয়ে গবেষণা করে বের করতে সেটা কেমন দিন ছিল, আজকে এই পর্যায়ে আমাদের দেশটাকে নিয়ে গেছে। এবং আমি মনে করি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে যখন দেখি দেশের মানুষ ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত, বঙ্গবন্ধু সেই স্বপ্নের সোনার বাংলা সত্যিকার অর্থে যদি আজকে বাস্তবায়ন হয়েছে, এখানে কিন্তু সুবর্ণ জয়ন্তীর সার্থকতা। আর সফল প্রাপ্তি সম্পর্কে আসলে বলতে চাই, শতভাগ প্রাপ্তি কখনো কোনো দেশের পক্ষে সম্ভব না। হ্যাঁ, তারেক ভাই এই স্বপ্ন দেখছেন, হয়তোবা সেই স্বপ্নের কাছাকাছি আমরা আছি। এবং আমরাও মনে করি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা অসাম্প্রদায়িক দেশ, বাংলাদেশের মানুষকে কোনো ধর্মভিত্তিক জাতি হিসাবে কেউ গড়ে তুলবে না। বাংলাদেশকে সত্যিকার অর্থে আমরা বাঙালি, পাশাপাশি আমরা নিজেদের যে ধর্ম, ধর্ম রীতি অনুযায়ী আমরা পালন করব, কিন্তু প্রতিটা মানুষ তার ধর্মের সমান অধিকার পাবে, সেরকম একটা আত্মবিশ্বাস নিয়ে আমরা থাকি। এবং আমি মনে করি বাংলাদেশ সে বিশ্বাসটুকুতে কখনো চলে যায়নি, এখনো পর্যন্ত বাংলাদেশ সেই পর্যায়ে আছে। এবং কখনো কখনো কোথাও কিছুটা হলেও দুর্ঘটনা ঘটে, যেটার জন্য আমরা ব্যথিত হই, আমরা কষ্ট পাই। আমরা যারা অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তুলতে চাই, তখন কোথাও আমরা একটু হোঁচট খাই। কিন্তু আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা যেহেতু বাংলাদেশের দায়িত্বে আছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি তার হাতে অন্ততপক্ষে দেশের অমঙ্গল হয়, বাঙালির অমঙ্গল হয়, সেই ধরনের কোনো কাজ কখনোই হবে না। আপনারা দেখেছেন গত কদিন যাবৎ বিশেষ করে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী নানাভাবে উস্কানি দিচ্ছে দেশকে এবং নানাভাবে অপদস্থ করার চেষ্টা করছে। যেখানে আমাদের রাষ্ট্রীয় অতিথিরা আসছেন, সেখানে আমাদের দেশটাকে একটা অন্যরকম ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে, সেটাকে শক্ত হাতে দমন করা হচ্ছে। এবং আমরা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই আমাদের এই সুবর্ণ জয়ন্তীতে যে সমস্ত রাষ্ট্রীয় অতিথিরা আসছেন, তাদের যে কথাগুলা তারা সত্যিকার অর্থে তাদের আমাদের উপলব্ধি কথাগুলো তারা বলছেন, সেটা আমরা মনে করি। আর আরেকটা কথা, বিশেষ করে আমি যদি মনে করি পরশুদিন যে লোটে শেরিং এর অনুষ্ঠানে আমি ছিলাম, আমি দুটো রাষ্ট্রীয় প্রোগ্রামে ছিলাম একজন আওয়ামী লীগের ক্ষুদে কর্মী হিসাবে। যেমন আমি খুব আপ্লুত হয়েছি যখন দেখলাম ভুটানের একজন শিল্পী
মা গো ভাবনা কেন গানটা গেয়ে আমাদের কি শোনাচ্ছেন, তখন স্বাধীনতার এই প্রাককালে সত্যি আমার মতো আজকে স্বাধীনতার পরবর্তী প্রজন্ম যেখানে আপ্লুত হই, যেখানে আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শুনতে শুনতে মুক্তির যে চেতনাকে উপলব্ধি করার চেষ্টা করেছি, বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ শুনতে শুনতে উপলব্ধি করার চেষ্টা করেছি, সেখানে দাঁড়িয়ে আমি মনে করেছি মা গো ভাবনা কেন যখন গানটা গাচ্ছিলেন লোটে শেরিং এর দেশের একজন শিল্পী, তখন আমিও আপ্লুত হই। তো আমি মনে করি স্বাধীনতার ৫০ বছর এসে অন্ততপক্ষে শতভাগ না হলেও আজকে মুক্তিযুদ্ধের চেতনা প্রায় পরিপূর্ণভাবে বাস্তবায়নের পথে। জি, ধন্যবাদ মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। আমরা আবার ফিরে আসবো আপনার কাছে। আমি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরীর কাছে পুনরায় চলে যাচ্ছি। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী শোনালেন অনেক অর্জনের কথা, অনেক প্রাপ্তির কথা, কিন্তু সেই সাথে যদি আমি কবির তালে তাল মিলিয়ে বলতে চাই, জাতির পতাকা আবার খামচে ধরেছে সেই পুরনো শকুন। প্রসঙ্গত চলে আসছে সাম্প্রদায়িক হামলার কথা, সাম্প্রদায়িক গোষ্ঠীর কথা, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তি করছে, যারা বিভিন্নভাবে সাম্প্রদায়িক হাঙ্গামা দাঙ্গা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। তো এই সাম্প্রদায়িক গোষ্ঠীকে পরাস্ত করার আসলে আদৌ কোনো সম্ভাবনা আছে কি, কিংবা এক্ষেত্রে আমাদের সাধারণ জনগণ বা কর্তৃপক্ষ কতটুকু সোচ্চার, কিভাবে মূল্যায়ন করবেন? এই যে পাকিস্তানি পরাজিত ভাবাদর্শ, যে এই সাম্প্রদায়িকতার ভিত্তিতে পাকিস্তান এবং হিন্দুস্তানের জন্ম হয়েছিল 1947 সালে, এবং এই তত্ত্বের নাম দিয়েছিল তারা দ্বিজাতি তত্ত্ব, টু নেশন থিওরি। এবং আমাদের 1971 সালের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে এটি স্পষ্টতই প্রমাণ হয়েছে যে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্র পাকিস্তানের জন্ম দেওয়া হয়েছিল সেটি ছিল অবাস্তব, এবং অসাম্প্রদায়িক চেতনার মূল ভিত্তির জায়গাটা কিন্তু সেখানে। এবং শুধু তাই নয়, যারা একসময় বাংলা ভাষাকে হিন্দুদের ভাষা, কাফেরদের ভাষা বলে ফতোয়া দিয়েছিল, তাদেরও কিন্তু মোক্ষম জবাব 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে দেওয়া হয়েছে। এবং এটি প্রমাণিত হয়েছে যে ভাষার কোনো জাত নাই, ধর্ম নাই, ভাষা একটি অসাম্প্রদায়িক বিষয়। সে ভাষাভিত্তিক যে চেতনা, সেই ভাষাভিত্তিক চেতনার জায়গা থেকেই ভাষা এবং সংস্কৃতি ভিত্তিক যে জাতীয়তাবাদ, তার নাম বাঙালি জাতীয়তাবাদ। এবং যে বাঙালি জাতীয়তাবাদ আমরা দীর্ঘ পাকিস্তান বিরোধী লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করেছিলাম। এবং এই বাঙালি জাতীয়তাবাদী চেতনার মূল শুরুটাই হলো সকল ধর্মের মানুষের সম্প্রীতি। এবং সেই সম্প্রীতির জায়গাটিকে আজকে যারা আঘাত করছে, তারা কারা? যারা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে মেনে নিতে পারে নাই। তারা কারা? যারা সকল ধর্মের মানুষের সম্প্রীতির বাংলাদেশের অস্তিত্বকে মেনে নিতে পারে নাই। তারা কারা? যারা এখনো চেতনায় মোহাম্মদ আলী জিন্নাহকে লালন করেন। তারা কারা? যারা এখনো চেতনায় ওই 60-এর দশকের রায়টকে লালন করেন। রায়টের দেশ তারা চায়। এবং সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে যে যুবলীগের নেতা পত্রিকায় এসেছে যে ওই সাম্প্রদায়িক হামলা উস্কানির পেছনে ছিল, সে যুবলীগের কুর্তা গায়ে দিলেও তার মস্তিষ্কে রয়েছে পাকিস্তানি ভাবাদর্শ। ফলে আজকে রাতারাতি আওয়ামী লীগ বনে যাওয়া বা রাতারাতি মুক্তিযুদ্ধ বনে যাওয়াদের ব্যাপারে আমাদেরকে প্রথমত সাবধান থাকতে হবে। আমাদেরকে প্রোফাইল দেখতে হবে, আইডিওলজিক্যাল প্রোফাইল, পলিটিক্যাল প্রোফাইল। যেমন দেখেন, আপনি ক্রিকেট খেলায় দেখবেন একজন প্লেয়ার যখন মাঠে নামে, হোক সে বোলার কিংবা ব্যাটসম্যান যাই হোক, এক ঝলকে টিভি স্ক্রিনে আমরা দেখতে পাই তিনি কয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, তিনি কয়টি 6 মেরেছেন, কয়টি 4 মেরেছেন, কয়টি উইকেট নিয়েছেন, তিনি ডানহাতি কিনা বাঁহাতি কিনা, এবং তার বয়স কত। এক ঝলকে অ্যাট এ গ্ল্যান্স আমরা কিন্তু জানতে পারি ওই প্লেয়ারটির টোটাল ক্যাপাসিটি এবং তার চরিত্র সম্পর্কে। আজকে যারা রাজনীতির নামাবলী গায়ে দিয়ে বিভিন্নভাবে রাজনীতির প্লেয়ার হিসেবে আবির্ভূত হচ্ছেন, তাদেরও প্রোফাইলটা আমাদের জানা দরকার। এবং সেটি জেনে ওই পরাজিত পাকিস্তানি ভাবাদর্শের বিরুদ্ধে একটি কালচারাল অ্যান্ড পলিটিক্যাল ফাইট দরকার।
অর্থাৎ যেটা আপনি কাউকে পিটিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দিয়ে জেলখানায় পুরে বন্ধ করতে পারবেন না। আজকে যারা যে সমস্ত তথাকথিত ধর্মীয় উন্মাদনার জিগির তুলে প্রত্যেক শুক্রবারে বায়তুল মুকাররম মসজিদের উত্তর গেটে দক্ষিণ গেটে আমরা যেই জমায়েত দেখতে পাই, সেখান থেকে কি কথাগুলো উচ্চারিত হয়, তথাকথিত শিশু বক্তাদের যে ভাষণ আমরা ইউটিউবে দেখতে পাই, তারা আসলে কোন কালচারকে আক্রমণ করছে? এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। আমাদের ভাবতে হবে আমাদের ছাত্রদের মাধ্যমিক, প্রাথমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের সিলেবাস থেকে ধীরে ধীরে অসাম্প্রদায়িক সাহিত্যগুলোকে সরিয়ে দিয়ে একটি সাম্প্রদায়িক সাহিত্যকে যারা প্রতিস্থাপন করতে চায়, তারা কতটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চায়, এবং আমাদের দেশে পাঠ্যপুস্তকের এই যে সাম্প্রদায়িকীকরণ, সেটি আমাদের নজরে আনতে হবে। এবং আমাদের গ্রামে গঞ্জে যে কালচারাল যে ঐতিহ্য ছিল, গ্রামে যাত্রাপালা হতো, গ্রামে জারি গান, সারি গান, বাউল গান হতো, এই সমস্ত সাহিত্যগুলো কিন্তু চরিত্রগতভাবেই অসাম্প্রদায়িক। এবং সেখান থেকেই বাংলার গ্রামের কৃষকরা শুনতো যে বাংলার হিন্দু, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। এই যে সঙ্গীত, সেই সঙ্গীত তো আজকে নির্বাসিত। এখন কি সঙ্গীত গাওয়া হয়? বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচুকর মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় উড়ে নিশান। অর্থাৎ সাহিত্য বদলে যাচ্ছে, সাহিত্য বদলে যাচ্ছে, কিন্তু তার বিপরীতে থাকার কথা ছিল কি? খালেদ আবার ধরিয়াছে ওসি অর্জুন ছুড়ে বান। অর্থাৎ খালেদ এবং অর্জুন পাশাপাশি এই সংস্কৃতিতে আছে এবং তারা বন্ধু, তারা একে অপরের ঈদের অনুষ্ঠানে যায়, একে অপরের পূজার অনুষ্ঠানে যায়। এই যে সম্প্রীতির বাংলাদেশ, যেটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল, সেটিকে আজকে পরিকল্পিতভাবে আঘাত করছে কারা? যারা রাজাকার গোলাম আজমকে এই দেশে নাগরিকত্ব দিয়েছিল, যারা সংবিধানের 4 মূলনীতিকে নির্বাসনে পাঠিয়েছিল, যারা শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছিল, সেই শক্তি কিন্তু এক বিন্দু আপোষ করে নাই। কিন্তু আপোষ করছে কারা? হেফাজতে ইসলামের সঙ্গে চুক্তি করে আওয়ামী লীগ, স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল। খেলাফত মজলিসের সাথে 5 দফা শরিয়া ভিত্তিক রাষ্ট্রের চুক্তি করে আওয়ামী লীগ, ভোটের রাজনীতি। এই প্রত্যেকটি আপোষ এক একটি খন্দকার মুস্তাকের জন্ম দিচ্ছে, এবং এই প্রতিটি ভোটের রাজনীতির নামে এক একটি আপোষ বঙ্গবন্ধুর রক্ত ঋণকে বাড়িয়ে দিচ্ছে। এবং আমি একটু নির্মোহ ভাবে বলতে চাই, আমি বামপন্থী রাজনীতি করি, আরেকজন হয়তো আওয়ামী লীগ করবে, কিন্তু স্বাধীনতার প্রশ্নে তো কোনো আপোষ চলে না, অসাম্প্রদায়িকতার প্রশ্নে তো কোনো আপোষ চলে না। আমাদের রাজনীতির মত ভিন্নতা থাকতে পারে, কিন্তু যে ঐক্যের জায়গাটি 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে 1971 সালে তৈরি হয়েছিল, যে বাঙালি জাতি তাদের নেতা বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে রেখে একটা দেশকে স্বাধীন করে ফেলেছে, বিশ্বের বুকে নতুন একটি পরিচয়ের জন্ম দিয়েছে, সেই জাতীয় ঐক্যকে নষ্ট করছে কারা? এর তালিকা হওয়া দরকার। আমরা 71 সালে রাজাকারের তালিকা করেছিলাম, 90 রাজাকারের তালিকা কি আমরা করেছি? 2021 সালের 90 রাজাকারের তালিকা, 2021 সালে যে 90 জঙ্গির তালিকা কি আমরা করেছি? যারা গণজাগরণ মঞ্চের সময় ওই শাপলা চত্বরে ওই গণহত্যার ভিডিও রচনা করেছে, তাদের তালিকা কি আমরা করেছি? আমার মনে হয় যে আজকে বাংলাদেশের ভিত্তিমূল আক্রান্ত, এবং এটা আমাদের সিলেবাসে, এটা আমাদের মিডিয়াতে, আমাদের পত্রপত্রিকায় এবং আমাদের কালচারে সেটা আক্রান্ত। আপনি দেখেন সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আজকে দেখেন ভালো সিনেমা হল নাই, বিভিন্ন জেলা শহরে আপনি দেখবেন যে সিনেমা হলগুলো বন্ধ হয়ে সেখানে সিনেপ্লেক্সও কিন্তু তৈরি হচ্ছে না। তাহলে একটা সোসাইটিতে যদি নাটক, সিনেমা, কালচার, সঙ্গীত, সাহিত্য ইত্যাদি যখন আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তাহলে আমাদেরকে স্মরণ করতে হবে আমরা কি ফিরে যাচ্ছি সেই আলাকু খান, চেঙ্গিস খানের যুগে, যখন লাইব্রেরিগুলো পুড়িয়ে দেওয়া হতো, যখন থিয়েটারগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হতো, এবং আমরা বোধহয় সেদিকেই যাচ্ছি।
আচ্ছা, ধন্যবাদ অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। আমি আবার আপনার কাছে ফিরে আসব। মাহমুদ মেনন খানের কাছে আমি এখন জানতে চাইবো, যেমনটি হাসান তারিক চৌধুরী বললেন, গণমাধ্যমের কিংবা সংস্কৃতি কর্মীদের কিন্তু একটা বড় ভূমিকা আছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস পরবর্তী প্রজন্মকে তুলে ধরা। তো আমি আপনার কাছে জানতে চাইবো, বাংলাদেশের গণমাধ্যম আসলে কতটা নির্মোহভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরতে পারছে, এবং এই 50 বছরের মাথায় দাঁড়িয়ে কেমন আছে বাংলাদেশের সংস্কৃতি কর্মী, সাংবাদিক, গণমাধ্যম কর্মীরা, কতটুকু স্বাধীন বাংলাদেশের গণমাধ্যম? জনাব মাহমুদ মেনন খান। ধন্যবাদ রাগিব রহমান এবং হাসান তারিক ভাইয়ের অনেক কথাই। এর আগের বারে আমি যে রকমের বলেছিলাম যে অনেক কথা আমি মানছি না, এখন আমি অনেক কথাই মানছি। আসলে একটা আমাদের আলোচনা কিন্তু একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের যে প্রসঙ্গ, সেই জায়গায় কিন্তু 3 জনের আলোচনায় গিয়ে ঠেকেছে। এখন বাংলাদেশে মনে হয় সবচেয়ে বেশি আলোচনা করতেও হবে সেই বিষয়টি। আমরা কিন্তু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় বিশ্বাসী হয়েই এই যে দেশকে স্বাধীন করেছিলাম, বা আমাদের পূর্বপুরুষ স্বাধীন করেছে। তারা যেই দেশটাকে দেখতে চেয়েছিল, সেই দেশটাকে আমরা সেভাবে রাখতে পারিনি। সে ব্যাপারে কোনই সন্দেহ নেই। আমরা হয়তো অনেক উন্নয়ন করতে পেরেছি, কিন্তু আমরা মূল জায়গায় আমাদের অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। এবং সেই ক্ষতির কারণ আজকে সত্যিই বাইতুল মোকাররমের 2 দিকে প্রতি জুমাবারে দেখা যায় যে সেখানে তাদের যে ধরনের কথাবার্তা তারা বলে, তাদের ওয়াজ বেশি চলে। সংবাদ মাধ্যমের কথা বলছেন, সংবাদ মাধ্যম তো এখন কেউ পড়েও না। কেউ সংবাদ মাধ্যমের প্রতি সামান্য আগ্রহ দেখায় না। এই ওয়াজ নসিহত এদেশের মানুষ বেশি করে। কারণ কি? এদেশের মানুষের মধ্যে চেতনার সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে, সেটি হচ্ছে সে অনেক বেশি সাম্প্রদায়িকভাবে নিজেকে তৈরি করছে, এবং সেটি আমরা সবচেয়ে বেশি ভয় পাই যখন ইয়াং জেনারেশন এর মধ্যে সেটি ছড়িয়ে পড়ে। যখন একটা বাচ্চা ছেলে তার ওয়াজ নসিহত বা তার আজে-বাজে কথাবার্তা বলে কিছু করা, সেগুলো অনেক বেশি ভাইরাল হয়। এই ভাইরালিটির যুগে মিডিয়া আসলে একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়েছে। এই কারণে, এবং আমি যদি একেবারে পুরোনো সময় থেকে মিডিয়ার রোলটাকে দেখি, মিডিয়া কিন্তু সবসময় সমাজের প্রতিচ্ছবি হয়ে উঠতে চায়, কিন্তু মিডিয়া পারে না। মিডিয়া পারেনি, সেটার জন্য শুধু এককভাবে মিডিয়াকে দোষ দেয়া যেমন যাবে না, তেমনি এককভাবে অন্য শক্তিগুলোকেও দোষ দেয়া যাবে না। ২ দিকেরই একটা ভূমিকা রয়েছে। অন্য শক্তিগুলো রাষ্ট্র ব্যবস্থা, আমরা জানি মিডিয়া হচ্ছে ৪র্থ স্তম্ভ একটি রাষ্ট্রের। একেবারেই যদি আমরা এটাকে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, পলিটিক্যাল সায়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে, এই জায়গা থেকে সেই ৪র্থ স্তম্ভকে কি আদৌ আর ৪র্থ স্তম্ভে আছে? আমি একজন মিডিয়া কর্মী হিসেবে বলছি নেই। কারণ হচ্ছে ৪র্থ স্তম্ভকে তাকে ক্রমে এটাকে দুর্বল করে তুলে দেওয়া হয়েছে। এবং একটি পিলার যখন কোনো কারণে দুর্বল হয়, আপাত দৃষ্টিতে হয়তো মনে হবে বাকি ৩টি পিলারে হয়তো দেশ দাঁড়িয়ে থাকবে। কিন্তু ৪র্থ স্তম্ভ যদি কোনো কারণে তার জায়গায় না থাকতে পারে, তাহলে একটি সময় অনেক কিছুই ভেঙে পড়বে। তখন আর সুরক্ষা করার কিছু সুযোগ থাকবে না। এইজন্য আমি মনে করি যে মিডিয়ার, এবং যে কথাটা আগে বলেছিলাম যে মিডিয়ার নিজেরও একটা ভূমিকা আছে। দক্ষতা, অযোগ্যতা, চেতনা বোধের অভাব, সেগুলোও তৈরি হয়েছে। সেই জায়গা থেকেও মিডিয়া তার অনেকটা আমরা ছাড় দিয়ে আমরা কাজ করছি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে কথাগুলো আমাদেরকে স্বীকার করতে হবে এবং মেনে নিতে হবে। তারপরেও কিছু আশার আলো থাকে, এবং আশার আলো আমরা দেখতে পাই যখন আমরা দেখি যে এই বিষয়গুলো নিয়ে আমরা এই যেমন এখন কথা বলছি, আমরা এরকম কথা বলতে শুরু করেছি। আমাদের কথা বলতেই হবে। আমাদের যদি সামনে এগোতে হয়, তাহলে এগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে। আবার এগুলোকে যারা লালন পালন করেন বা পোষণ করেন, বা যারা এগুলোকে উস্কানি দেন, অথবা এগুলোকে দমন না করে এগুলোকে বাড়তে দেন, এই সবকিছুই কিন্তু ধর্তব্যের বিষয়। আমার মনে হয় যে এখন সময় এসেছে এগুলোকে দমন করার, এবং দমন করে যদি আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি দেশকে, যে দেশটা সত্যিকার অর্থেই এই আলোচনার, যেখানে আমরা বারবার ফোকাস করছি সাম্প্রদায়িকতা মুক্ত এটা অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা, যদি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, তিনি কিন্তু সেই হিন্দু মুসলমানের ভেদাভেদ তিনি দেখেননি। তাকেই যদি তাকে জাতির পিতা মেনে, তাকে বঙ্গবন্ধু মেনে, তাকে এখন তার সমস্ত চেতনাকে যদি আমরা মেনে সামনে এগোতে চাই, তাহলে আমাদের তার সমস্ত দর্শনকেই মানতে হবে। কোনটিকে মানবো, কোনটিকে মানবো না, কোনটির কাছে আপোস করব, কোনটিকে ভুলে থাকবো, কোনটিকে অ্যাভয়েড করে যাব, অথবা কোনটিকে বাড়তে দিব আমি হয়তো আমার জায়গা থেকে।
এই সুযোগগুলো কখনো নেওয়া উচিত নয়। তাতে কিন্তু আমাদের খামতিগুলো থেকে যাবে এবং সেটা পূরণ করার যখন বড় ক্ষতি হয়ে যাবে তখন পূরণ করার শক্তি আমাদের থাকবে না। এবং আমরা কখনো, কখনো এখন তো মনেই হয়, কখনো, কখনো কোনো ড্রাস্টিক সিদ্ধান্ত হয় না। যেখানে আমরা সাধারণ মানুষরা এবং বিবেকবান মানুষরা বুঝি যে এখনই একটা শক্ত সিদ্ধান্ত হওয়া উচিত। কিন্তু শক্ত সিদ্ধান্তটি হয় না। কারণ হচ্ছে যে একটা ভয় কাজ করে। হয়তো এই যে ভয়টি কাজ করে কিনা আমি জানি না, ভয় হয়তো কাজ করে। রাষ্ট্র ব্যবস্থাকে অনেক কিছু মানতে হয়, এটা আমরা বুঝি। কিন্তু তারপরেও রাষ্ট্র ব্যবস্থাই কিন্তু সবচেয়ে বড় শক্তি। রাষ্ট্র ব্যবস্থা যে কারো বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু কখনো, কখনো এই সিদ্ধান্তগুলো হয় না। যে কারণে আমরা এখনো পর্যন্ত বঙ্গবন্ধুর ভাস্কর্য কিন্তু পাইনি। আ সেই আ আ পদ্মা সেতুর যে মহাসড়কের শুরুতে যেখানে বসার কথা, যেটি ১৭ মার্চ পার হয়ে গেল, তারপরে সেখানে বসেনি। আ কেন বসেনি? কোন শক্তির আ আ কাছে আমরা এখনো পর্যন্ত আ এটা বসাতে ভরসা পাচ্ছি না, সেটা আমি বুঝতে পারছি না। কি করে যে এদেশের বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর হয় এবং কারা ভাঙচুর করে? সেই মানুষগুলোর চেতনা কি করে তৈরি হলো? তাহলে চেতনাই যদি আমাদের আলোচনার বিষয় হয়, তাহলে চেতনা কিন্তু গড়ে ওঠে। আ আ মিডিয়া একটা ভূমিকা আছে। আমি মিডিয়ার ভূমিকার আগে একটু বলতে চাই স্কুল কলেজগুলোর শিক্ষা ব্যবস্থাগুলোর ভূমিকা, যেটা হাসান তারিক ভাই বললেন, মেনশন করলেন যে সেখানে কিন্তু কিছুটা হলেও এটা আমাদের চোখে পড়ছে যে সেখানে সত্যিই সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চেতনার বোধ, সেখানে যে লেখালেখিগুলো, সেখানে যে সমস্ত পাঠ্যপুস্তকে যে সমস্ত গল্প কবিতা ছিল, সেগুলো ধীরে, ধীরে সরে গেছে এবং এমন কিছুই এসেছে যেগুলো কিন্তু ওই চেতনাকে অত স্ট্রং ভাবে তৈরি করে না। তাহলে কোন জাতি তৈরি করছি আমরা? এই চেতনাবোধের জাতি যদি আমরা তৈরি করতে না পারি, একই সাথে গণমাধ্যম যদি তার ভূমিকাটি পালন করতে না পারে, তাহলে কিন্তু একটা সময় ক্ষতি হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমি ১ম পর্বে বলেছিলাম, আজকে আমি অনেক ভালো, ভালো কথা বলতে চাই। এবং আমি মনে করি যে এখন আমি ভালো কথাটি বলতে চাই। যে এরপরেও সময় কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি। সময় ফুরিয়ে যায়নি। এখন এই ৫০ বছরে এসে আমার যদি উপলব্ধি হয়, আজকেই যদি আমার উপলব্ধি হয়, তাহলে কালই আমি কিন্তু আমার যাত্রা শুরু করতে পারি। এটার জন্য খুব বেশি কিছু করতে হয় না। রাষ্ট্র জি, ব্যবস্থা ধন্যবাদ। হাসান তারিক চৌধুরী, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরীর কাছে আমার পরবর্তী প্রশ্ন, এদেশের তরুণ প্রজন্ম এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আপনি কতটা আশাবাদী? আমি তো তরুণ প্রজন্ম নিয়ে খুবই আশাবাদী, কারণ এত ট্যালেন্টেড ইয়াং জেনারেশন আমাদের সোসাইটিতে আছে এবং তারা দেশে বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ব্যবসায়, গবেষণা ক্ষেত্রে আমি তো একটা ট্যালেন্টেড ইয়াং বাংলাদেশ দেখতে পাই। এবং আমি তো এরকম দেখি যে জাস্টিন ট্রুডোর মতো অনেক স্মার্ট ইয়াং প্রাইম মিনিস্টার আমাদের দেশে হবে। আমি তো স্বপ্ন দেখি যে হিন্দি সিনেমা ক্রিসের নায়ক ঋত্বিক রোশনের মতো স্পিডি মন্ত্রী হবে আমাদের দেশে। আমি তো দেখতে পাই আমাদের দেশের পার্লামেন্টে খুব ভালো ভালো রেজাল্ট করা ছেলেরা পার্লামেন্টে গিয়ে পার্লামেন্ট মেম্বার হবে। আমি তো দেখতে পাই জাপানের টোকিও শহরের মতো আমাদের প্রত্যেকটি বিভাগীয় শহর হবে। আমি তো দেখতে পাই আমাদের দেশের ইয়াংরা বিবিসির চেয়েও ভালো মিডিয়া বা আমাদের সিএনএন বা ফক্স নিউজের চেয়ে ভালো মিডিয়া আমাদের এই দেশে হবে। এরকম ক্যাপাসিটি সম্পন্ন ইয়াং তো আমি দেখতে পাই। আমি তো দেখতে পাই ফাহিমের মতো ট্যালেন্টেড মানে ডিজিটাল এন্টারপ্রেনার, যে হলো পাঠাও বা এই জাতীয় অ্যাপস তৈরি করে, হ্যাঁ, আমেরিকার মতো জায়গায় থেকে সাউথ আফ্রিকার মতো জায়গায় আফ্রিকার অনেক দেশে অনেক ভালো ভালো ইনিশিয়েটিভ নিয়েছে। আমি তো খবর পাই আমার আমার নিজের বোন আমেরিকাতে থাকে, আমি তার কাছে শুনি আমেরিকার অনেক অনেক স্টেটের অনেক ইউনিভার্সিটিতে প্লেস করে বাংলাদেশের ছেলেরা, কানাডার অনেক ভালো ইউনিভার্সিটিতে প্লেস করে ফার্স্ট প্লেস সেকেন্ড প্লেস করে বাংলাদেশের ছেলেরা। আমি তো আশা করি তারা দেশে ফিরে এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। আমি তো আশা করি তারা বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশে এফবিসিসিআই চালাবে, তারা ইন্ডাস্ট্রি গড়ে তুলবে, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। আমি তো চাই হলিউড বা বলিউডের সিনেমার সাথে বাংলাদেশের সিনেমা টক্কর দিবে। আমি যখন ইউটিউবে আমাদের দেশের খুব নাম করা আমার প্রিয় অনেকগুলা প্রিয় নাটক আমি যখন দেখি ইয়াং অভিনেতাদেরকে, এই সময়কালে আমি দেখছিলাম নিশো নামে একজন নায়ক, ইয়াং নায়ক, এবং মেহজাবিন নামে একজন নায়িকা অভিনেত্রী, দুজনের অনেক নাটক দেখি যে
মিলিয়ন ভিউ হয়। তো তাদেরকে যখন দেখি আর সিনেমার ক্রাইসিস যখন দেখি, আমি কম্পেয়ার করি যে নাটক ইউটিউবে এত ভিউ সারা দুনিয়াতে, বাংলা নাটক, সিনেমা নিশ্চয়ই এটা পারবে, এই জায়গাটা পূরণ করতে পারবে। হ্যাঁ, তো সেই জায়গায় সিনেমা, মিডিয়া, লেখাপড়া, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সব জায়গায় তো ইয়াংরাই জয় জয়কার। প্রবলেম হলো পলিটিক্যাল পার্টিগুলা নমিনেশন দেওয়ার সময় এটা মাথায় রাখে না, দলের কমিটি করার সময় এটা মাথায় রাখে না। হ্যাঁ, এটা যদি রাখতো তাহলে এই আওয়ামী লীগে বা বিএনপিতে বা অন্যান্য দলে বার্ধক্য যুগের অবসান ঘটতো এবং অনেক ইয়াং ট্যালেন্টেডরা, আমার এই সালাউদ্দিন ভাইয়ের মতো লোকেরা, আরো অনেক দায়িত্বশীল পদে তাদেরকে আমরা দেখতাম, যারা পজিটিভলি চিন্তা করে এবং পজিটিভ বাংলাদেশকে ভাবে। ওই যে যেমনটা আমি শুরুতেই বলেছি যে জাস্টিন ট্রুডোর মতো স্মার্ট এবং প্রগ্রেসিভ প্রাইম মিনিস্টার আমরা দেখতে পাবো। তো সেরকম জায়গায় তো অবশ্যই বাংলাদেশ যাওয়ার মতো জায়গা রয়েছে, সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এবং অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার। আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে। আমরাও আপনার মতো একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশকে তরুণরা নেতৃত্ব দিবে, বিশ্ব দরবারে উপস্থাপন করবে। আমি মাহমুদ সালাউদ্দিন চৌধুরীর কাছে সর্বশেষ প্রশ্ন জানতে চাইবো। অতীতে কিন্তু আমরা দেখেছি ছাত্ররা দেশে যে কোনো ক্রান্তি লগ্নে 52, 71, 69 এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। বর্তমান ছাত্র রাজনীতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সেই অতীতের ধারা কি তারা অব্যাহত রাখতে পারছে, নাকি কিছুটা লক্ষ্যচ্যুত হয়ে গেছে? আমি সর্বপ্রথমে রাগীব, আপনার একটা কথা দিয়ে শুরু করতে চাই। আপনি বলেছিলেন জাতির পতাকা খামচে ধরেছে সেই পুরনো শকুন, এবং আপনি দেখেন কবিতাটার প্রেক্ষাপট কোন সময়টাতে, যখন দেশে মুক্তিযুদ্ধ বিরোধী যারা রাজাকারদের হাতে পতাকা তুলে দেওয়া হয়েছিল, যখন দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হয়েছিল, তখন কিন্তু রুদ্র মোহাম্মদ শহীদুর এই কবিতাটা লিখেছেন। বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে আমাদের খুবই বলবো, এটা আমরা মানে খুব আবেগের জায়গা থেকে এই কবিতাটা আমরা আবৃত্তি করতাম, শুনতাম। তো ওই জায়গা দাঁড়িয়ে এই কবিতার আবৃত্তি করেছে, এবং রুদ্র মোহাম্মদ লিখেছে, আমাদের অসংখ্য আবৃত্তি শিল্পী কবিতার আবৃত্তি করেছেন, এবং অনেক পপুলার একটা কবিতায় বাংলাদেশিরা। আর আমি তারেক ভাইয়ের কথা একটু বলতে চাই। আসলে বিশেষ করে আমাদের যে মনস্তাত্ত্বিক যে বিষয়টা আমাকে একটু প্রশ্ন করেছিলেন, আসলে মনস্তাত্ত্বিক বিষয়টা গড়ে উঠে কিন্তু একটা পরিবার থেকে। সে কি ধরনের শিক্ষা পাচ্ছে, আমি আমার ছোট্ট অনুভূতি দিয়ে বলতে চাই। মানে আমি একটা উপজেলা সদরে বড় হয়েছি, তখন কিন্তু দেশের মানুষ ভালোভাবে মুক্তিযুদ্ধের কথা বলতে পারছিল না, কিন্তু আমি পারিবারিক ভাবেই কিন্তু একটা আওয়ামী ঘরানার পরিবারে জন্মগ্রহণ করেছিলাম বলে আমাকে জয় বাংলা শব্দটা খুব টানতো, দেশের গান খুব টানতো। এবং আমার এলাকায় ছোটখাটো যে সমস্ত কালচারাল অর্গানাইজেশন ছিল, সেখানে আমার বড় ভাই, মেজো ভাই, আমাদের পরিবার, আমরা ইনভলভ থাকতাম। এবং আমরা কোনো না কোনোভাবেই এই বিশেষ করে আমাদের জাতীয় দিবসগুলো সমস্ত প্রোগ্রামে আমরা 3 ভাই আমাদের সমান উপস্থিতি থাকতো। এটা আসলে মনস্তাত্ত্বিক বিষয়টা গড়ে উঠে কিন্তু পরিবার থেকে। তারপরে একটা কথা বলতে চাই, আমি তারেক ভাইয়ের কথা বলতে চাই। যখন দেখি মহিলা সমিতির মঞ্চে মঞ্চ নাটকে দর্শক পাওয়া যায় না, এটা আমাদেরকে খুব আঘাত করে। আমি যখন 1988 সালে ঢাকায় এসেছি কলেজে ভর্তি হয়ে, আমার একটা আকর্ষণের জায়গা ছিল এই মঞ্চ নাটক, এবং আমার মনে হয় আমার তখনকার ম্যাক্সিমাম নাটক আমার দেখা। তো এই যে একটা নিজেকে গড়ে তোলার যে বিষয়টা, এটা আমাদের খুবই কষ্টদায়ক একটা বিষয় হলো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, সব দিক দিয়ে হয়তো বা উন্নয়ন অবকাঠামোর দিকে আমরা অনেক অনেক এগিয়ে গেছি, পৃথিবীতে আমরা উদাহরণ সৃষ্টি করেছি। কোথাও আমাদের কোথাও একটু মনে হয় আমাদের স্বপ্নের কোথাও ছেদ ঘটেছে। আর একটা কথা বলতে চাই আমি, বিশেষ করে তোফায়েল আহমেদের, আমাদের উনি অনেক বড় জাতীয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার ছিলেন, এখন উপদেষ্টা পরিষদে আছেন, তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন অসংখ্যবার, তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব হিসেবে কাজ করেছেন। তোফায়েল ভাইয়ের একটা ইন্টারভিউ আমার, বিশেষ করে 2001 সালের নির্বাচনের পর তোফায়েল আহমেদকে যখন গ্রেফতার করা হয়েছিল, তোফায়েল আহমেদকে যখন ঢাকা থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কুষ্টিয়া কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, ফেরিতে করে, রাতের অন্ধকারে ফেরিতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। ফেরিতে যখন তিনি উঠেছেন, দেখেছেন স্বাধীন আমাদের একটা পতাকা নিয়ে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন ওই গাড়িতে কে আছেন, ওই গাড়িতে ছিলেন মতিউর রহমান নিজামী। তো 2001 সনের নির্বাচনের পরে বাংলাদেশের পরিস্থিতি ছিল এমন, তোফায়েল আহমেদের হাতে হাত করা, যিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, মতিউর রহমান নিজামীর গাড়িতে পতাকা। আমরা সৌভাগ্যময় একটা প্রজন্ম, এখন মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়েছে যুদ্ধ অপরাধের দায়। তা আমি মনে করি অনেক হতাশার মধ্যেও আমাদের আশার আলো হলো এখানে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করতে পেরেছি। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, যেখানে
পৃথিবীর নামি দামি মোড়লরা আমাদের রাষ্ট্রপ্রধানকে ফোন করে বলেছিলেন তাদেরকে ফাঁসি থেকে রেহাই দেওয়া যায় কিনা। সেখানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কোনো সাহস করে বলেছেন আমাদের দেশের সার্বিক বিষয়ে কারোর সাথে তিনি আপোষ করবেন না, এবং তিনি আপোষ ছিলেন বলেই মুক্তিযুদ্ধের যে সমস্ত বিরোধিতা করেছিলেন সমস্ত প্রমিনেন্ট যুদ্ধাপরাধীদেরকে ফাঁসি দিয়েছে, এবং অনেকের বিচার এখনো চলছে। এবং আরেকটা বিষয় বলতে চাই, আমরা বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীও পালন করছি, 101তম জন্মদিন বছর বঙ্গবন্ধু। এখানে দাঁড়িয়ে আমরা আরেকটা বলতে চাই, বঙ্গবন্ধুর খুনিদের হাতে যারা নানা পুরস্কার তুলে দিয়েছিল, রাষ্ট্রীয় পতাকা তুলে দিয়েছিল, এদেশের সাজানো নাটক করে একটা বিরোধী দল বানানোর জন্য, বঙ্গবন্ধু খুনিদের হাতে বিরোধী দলের নেতা বানানোর জন্য সংসদে বসিয়েছিল, তাদের সকলের ফাঁসি হয়েছে। কেউ কেউ পালিয়ে আছেন এবং তারা ফাঁসির রজ্জুর জন্য পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছে, হয়তো কোনো না কোনো সময় তারাও ধরা পড়বে এবং তাদেরকেও ফাঁসিতে ঝুলানো হবে। তা আমি স্বাধীনতার 50 বছরে এটাও একটা আমাদের অনেক বড় প্রাপ্তি। আপনি যদি ছাত্র রাজনীতির বর্তমানটা খুব সংক্ষেপে বলতেন। আমি আরেকটা কথা, যে ছাত্র রাজনীতি যে বিষয়টা বলেছেন, আমি সবসময় মনে করি বিশেষ করে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়টা আমি ছাত্র রাজনীতির সাথে ব্যয় করেছি, এবং আমি অহংকার করে বলতে চাই আমি বাংলাদেশ ছাত্রলীগের মতো একটা সংগঠনের সাথে জড়িত ছিলাম। এবং আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশেষ করে গত 2020 মার্চ থেকে আজকে 2021 মার্চ পর্যন্ত ছাত্রলীগের একটা ভূমিকাকে আমি অবশ্যই প্রশংসা দাবি রাখি এখানে, এবং আমি মনে করি ছাত্রলীগের এটা প্রশংসাযোগ্য। এবং করোনাকালীন সময়ে যখন করোনা রোগীকে কেউ স্পর্শ করছে না, এবং করোনা রোগীকে যারা, করোনার মৃত মানুষকে যারা সৎকারের দায়িত্ব নিচ্ছে না, দাফনের দায়িত্ব নিচ্ছে না, সারা বাংলাদেশে ছাত্রলীগ জয় বাংলা অক্সিজেন সেবা দিয়ে সারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং ছাত্রলীগের নেতাকর্মীরা রোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে অক্সিজেন সেবা দিয়েছেন এবং রোগীদেরকে হসপিটালে যেতে সহযোগিতা করেছেন। এবং আপনারা আরো শুনে আমার মনে হয় অবাক হওয়া না, এটা একটা মানবিক বাংলাদেশের একটা বিষয়। ছাত্রলীগের নেতারা করোনাকালীন যে মানুষ মারা গেছে তাদেরকে তাদের স্ব ধর্ম অনুযায়ী দাফন করেছেন, সৎকার করেছেন ছাত্রলীগের নেতারা। এবং যখন ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছিল না, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন আওয়ামী লীগের যে সমস্ত অঙ্গ সংগঠন আছে, সহযোগী সংগঠন আছে, তো এরা সকলেই মিলে কৃষকের ধান কেটে দিবে, ছাত্রলীগ তাদের পাশে দাঁড়িয়েছে। তো সুতরাং বলবো, স্বাধীনতার 50 বছরে এসে ছাত্র রাজনীতির আবেদন কখনোই ফুরাবে না, ফুরিয়ে যায়নি, এবং ছাত্র রাজনীতি নবরূপে আজকে মানুষের মাঝে হাজির হয়েছে। এখন আমি মনে করি আজকের ছাত্র রাজনীতি অনেক বেশি মানবিক, অনেক শেষ হয়নি। তো আমি আজকে যারা হয়তো বা কোথাও কোথাও কোনো না কোনো ছোটখাটো দুর্ঘটনার কারণে আমরা আমার মনে হয় যে যান্ত্রিক ত্রুটির কারণে মাহমুদ সালাউদ্দিন চৌধুরী কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমি শেষ করব মাহমুদ মেনন খানের বক্তব্য দিয়ে। আপনি কিভাবে দেখেন ভবিষ্যৎ বাংলাদেশকে, বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের সংস্কৃতি চর্চার ভবিষ্যৎকে খুব সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ রাগিব, আলোচনা অনেক ভালো হয়েছে, বিভিন্ন আলোচনা এসেছে। হাসান তারিক ভাইয়ের সর্বশেষ যে প্রত্যাশা এবং ভবিষ্যতে বাংলাদেশ, এবং এরই মধ্যে তিনি যে বাংলাদেশকে দেখতে পছন্দ করতে শুরু করেছেন, সেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এরকমই একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো এটা প্রত্যাশা করতেই পারি। গণমাধ্যম বা আজকের বাংলাদেশ যেই দিকে যাচ্ছে, আমি মনে করি একটি বাংলাদেশ কোনোভাবেই এখনো পর্যন্ত বাংলাদেশ পথ হারায়নি, এবং বাংলাদেশ তার রাইট ট্র্যাকই আছে। কোথাও 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 কিছুটা বিচ্যুতি হচ্ছে, সেই বিচ্যুতিগুলো আমরা পূরণ করার জন্য হয়তো কোথাও সচেষ্ট, কোথাও সচেষ্ট নই। যেগুলোতে আমরা সচেষ্ট হয়েছি সেগুলোকে আমরা কিন্তু অনেক ভালো করেই পূরণ করতে পেরেছি এবং সেগুলোকে সামনে এগিয়ে নিতে পেরেছি। যে জায়গাগুলোতে আমরা সচেষ্ট হইনি বা হতে চাইনি বা হতে পারিনি, সেই জায়গাগুলোকে যদি আমরা কিছুটা হলেও গুরুত্ব দেই, বিশেষ করে শিক্ষাটা যেন একেবারে গোড়া থেকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেটি দেখে নিতে হবে, যাতে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা সেইভাবে তৈরি করতে পারি ভবিষ্যতের জন্য। যেরকম একজন শিক্ষার্থী, যেরকম একজন ভবিষ্যৎ প্রজন্ম হাসান তারিক দেখছেন, যেরকম একজন ভবিষ্যৎ প্রজন্ম আপনি নিজেও দেখছেন বা আমরা সবাই দেখছি, বা গোটা বাংলাদেশ দেখছে বলে আমি মনে করি, সেই প্রজন্মকে আমাদের তৈরি করতে হবে। সেক্ষেত্রে শিক্ষার ব্যাপারটাকে খুবই গুরুত্বের সাথে দেখতে হবে, সেই জায়গায় কোনো ছাড় দেওয়া যাতে না হয়। গত একটি বছর আমাদের শিক্ষা ব্যবস্থার অনেক ক্ষতি হয়েছে, সেটি COVID-19 এর কারণে। সেই জায়গা থেকে
চিন্তা করলে আমাদের ভবিষ্যৎকে আমাদের আরো ভালো করে বিবেচনা করা উচিত, ভবিষ্যৎ কিভাবে এগোবে। গণমাধ্যমের যে প্রসঙ্গটি বারবারই আলোচনায় আসে এবং গণমাধ্যম সত্যিই একটা বড় ধরনের গণমাধ্যম, যেটা আমি বলি যে COVID-19 এর প্রেক্ষাপট ধরে একটু বলতে চাই যে COVID-19 এর আগেই গণমাধ্যম আমরা ভাবছিলাম যে গণমাধ্যম এরকম একটি পরিস্থিতির দিকে যাবে। COVID-19 আমাদের অনেকটা ধাক্কা দিয়ে সেই পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে এবং আমরা সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যতটা সার্ভাইভ করার চেষ্টা করছি, গত একটি বছর আমরা সাংবাদিকতা অর্থে যে সাংবাদিকতা, সেটি হয়তো অনেকখানি আমরা করতে পারিনি। সেটার হয়তো স্ট্রাকচারাল ত্রুটি আছে, কোনো চাপের ত্রুটি আছে, কোনো নিজস্ব যোগ্যতা, দক্ষতা এবং সাহসিকতার ত্রুটি আছে। সেই সবকিছু মিলিয়ে ভবিষ্যতের সাংবাদিকতা আমার মনে হয় যে আমরা একটু আরো যদি গভীরভাবে ভাবি, কারণ এগুলোর কোনো কাছে সাংবাদিকতা বা গণমাধ্যম যদি কোথাও মাথা নত করে, বা গণমাধ্যম যদি কোথাও কোনো কিছুর কারণে হোঁচট খেয়ে পড়ে, অথবা কোনো কারণে সে যদি পিছপা থাকে, অথবা সে যদি পিছপা থাকে, অথবা বলছি যে প্রকৃত অর্থে সে যদি সামনে এগোতে না পারে, তাহলে কিন্তু ক্ষতিটা ওভারঅল সকলের হয়। সেই কারণে গণমাধ্যমকে তার পথ চলতে হবে এবং ভালোভাবে, দৃঢ়ভাবে এবং সঠিক পথে চলতে হবে, সেটাও মনে করি। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আমি মনে করি একজন সংবাদকর্মী হিসাবে আমার এটা সবচেয়ে বড় চাওয়া যে গণমাধ্যম যেন তার পথে চলে। ধন্যবাদ রাজীব। ধন্যবাদ মাহমুদ মেনন খান, ধন্যবাদ হাসান তারিক চৌধুরী এবং অসংখ্য ধন্যবাদ মাহমুদ সালাউদ্দিন চৌধুরীকে। আসলে আমরাও স্বপ্ন দেখি, পথ হারায়নি বাংলাদেশ, পথ হারাবে না বাংলাদেশ। যেই চেতনা নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন বিশ্বের বুকে, তেমনি একটি সুখী, সমৃদ্ধশালী, অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা দেখব এবং তলাবিহীন সেই ঝুড়ি বিশ্বের বুকে, বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে, তেমনটাই আমাদের প্রত্যাশা। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা এতক্ষণ তিনজন আলোচকের বিভিন্ন জ্ঞানগর্ভ আলোচনা শুনলাম। আপনিও আপনার যে কোনো মতামত ব্যক্ত করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আবারও আগামী দিন নতুন কোনো বিষয় এবং নতুন কোনো অতিথির সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, বায়ান্ন টিভির সাথেই থাকুন।